নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 18ই মে 2024, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 158তম 158th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সাদর আমন্ত্রণ অভ্যর্থনা জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন এবং যিনি আমার পাশেই বসে আছেন। আমাদের উদ্বোধন সঙ্গীত, পরিচিত সেই প্রার্থনা সঙ্গীত, উদ্বোধন সঙ্গীত বলাটা বোধহয় ঠিক হবে না, প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেই গানটা শুনে এবং পবিত্র সুরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। এবার আমরা 1895 সালের চিঠিগুলোয় চলে এলাম। আজকে যে চিঠিটি, সেটি স্বামীজির জন্মদিনের আগের দিন, 11ই জানুয়ারি 1895। স্বামীজি এটি ইংরেজিতে লেখা চিঠি, তার বন্ধু জিজিকে লিখছেন। তিনি মাদ্রাজে থাকতেন, তাকে এই চিঠিটা লিখেছেন স্বামীজি। আমার বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, যেহেতু স্বামীজির কোনো জীবনী নিজে লেখেননি, আত্মজীবনী লেখা উচিত ছিল। স্বামীজির জন্মদিন কি করে বিলেতে পালন হতো? হতো তো
মেরি হেলরা জানতো 12ই জানুয়ারি, এটা 11ই জানুয়ারি লিখেছেন। 12ই জানুয়ারি কি কেউ স্বামীজির জন্মদিন পালন করতো না? হেনরিয়েটা মুলার, ইটি স্টার্ডি, তারপর আমেরিকা যে স্বামীজির মেরি হেল, ইজাবেল ম্যাকেন্ডি, সেই জন্মদিন কিভাবে পালন হতো এবং স্বামীজিকে কিভাবে আপ্যায়িত করা হতো আমার জানার খুব ইচ্ছা হয়। কিন্তু স্বামীজি নিজের একটা কথাও বিলেতের অ্যাচিভমেন্ট সম্বন্ধে বললেন না। তার কারণ তিনি জানতেন কলকাতার লোকেরা অনেকেই মনে করেন তিনি মৌজ মারছেন বসে, ফলে জন্মদিন পালন হয়েছে একটু ভালো আছেন জানলে তারা এত হিংসে করতো, তাই জন্য স্বামীজি হিংসে করার জন্য লেখেননি, নাহলে লিখতেই পারতেন। কারণ তিনি জানতেন শেষমেশ তিনি বাঙালি, শেষমেশ তিনি বাঙালি এবং বাঙালিদের সম্বন্ধে মেকলের পরে আর এত সুন্দর কথা কেউ বলেননি। স্বামীজি বাঙালি সম্বন্ধে বলেছিলেন, উই আর দ্য মোস্ট ওয়ার্থলেস অ্যান্ড সুপারস্টিশাস, দ্য মোস্ট কাওয়ার্ডিস অ্যান্ড লাস্টফুল অফ অল হিন্দুস। অতি মনের দুঃখে স্বামীজিকে এটা বলতে হয়েছিল, কারণ তিনি দেখেছিলেন কাছ থেকে যেটা কি ভয়ঙ্কর জীব, কিভাবে পিছনে টানতে হয় বাঙালির থেকে ভালো কেউ জানে না। আজকে যে কথা আমি যেটি আলোচনা করব সেই কথার বেশ কয়েকটি জায়গা খুব গুরুত্বপূর্ণ। একটি জায়গা হচ্ছে বইপত্র বাজে জঞ্জাল লিখে কি হবে, লোকের অন্তর স্পর্শ করতে হলে জীবন চাই, সেটি হচ্ছে একমাত্র উপায়। ব্যক্তির ভেতর দিয়ে ভাবের আকর্ষণ অপরের প্রাণে সঞ্চারিত হয়ে যায়। তোমরা তো এখনও ছেলে মানুষ, প্রভু আমাকে প্রতিদিনই গভীর হতে গভীরতর অন্তর্দৃষ্টি দিচ্ছেন, কাজ করো কাজ করো কাজ করো। এই যে স্বামীজি বলছেন লিখে কি হবে, একজন বিখ্যাত ল্যাঙ্গুয়েজ ফিলসফার হসপার্স, তার একখানা কথা আছে, উই উইন বাই ওয়ার্ডস। এই শব্দ ব্রহ্ম বলা হয় তো, শব্দ যেভাবে কান দিয়ে হৃদয়কে স্পর্শ করে এবং যেভাবে পরিবর্তন মানুষের ঘটায়, স্বামীজি সেটাই বিশ্বাস করতেন। তাই বলছেন জীবন চাই, সেটাই হচ্ছে একমাত্র উপায়। ব্যক্তির ভেতর দিয়ে ভাবের আকর্ষণ অপরের প্রাণে সঞ্চারিত হয়ে যায়। প্রচুর লোক আজকাল ইউটিউবে বলেন, আমিও বলি, বহু লোক বলেন যে খুব বক্তৃতা শুনে ভালো লাগলো ইত্যাদি, আরও অনেকের কথা শোনেন, কিন্তু দেখবেন যারা শুনছেন তাদের মধ্যে একটা ক্ষণিকের ভেতরে একটা উত্তেজনা হলেও সেটা থাকে না। তার কারণ হচ্ছে যারা বলেন তারা কেউ সিয়ার নন, তারা ইন্টালেকচুয়াল জিমনাস্টস। এই যে ভারতবর্ষের দর্শন কথাটা, দর্শন তো ফিলোসফি নয়, ফিলোসফি মানে হচ্ছে লাভ ফর নলেজ, আর দর্শন মানে ভিশন অফ ট্রুথ। শ্রীরামকৃষ্ণের কথায় মানুষ শুনত, তার কারণ তিনি অন্তর থেকে যে কথাগুলো বলতেন সেগুলো তার অভিজ্ঞতার ফল। আপনি যদি কোনো জিনিসকে বোঝানোর জন্যে 30টি জায়গা থেকে কোট করেন, সেইভাবে বোঝান, তাহলে অবশ্যই একটা ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস হয়, সেটাও খুব দরকার, বৌদ্ধিক ব্যায়াম হয়। কিন্তু সেই বৌদ্ধিক ব্যায়ামের সঙ্গে মনের কোনো যোগ থাকে না। মনের যোগ থাকে না বলে সেই বক্তৃতাগুলো আমাদের বেশি দিন ইম্প্যাক্ট ফেলে না। এটি স্বামীজির সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা নয়, সেটি একেবারে অন্তরের থেকে স্বামীজির বেরিয়ে এসেছিল। তাই একটি বক্তৃতা ভারতবর্ষের ইতিহাসকে পাল্টে দিল। ভারতবর্ষে যে ধর্মীয় আন্দোলন, তাতে নতুন প্রাণ সঞ্চারিত হলো একটি বক্তৃতার পর, কারণ সেটি অন্তরের অভিজ্ঞতার ফল। সেটি স্বামীজি তাই বারবার বলছেন। এবং স্বামীজি নিজে বিশ্বাস করতেন যে বলার খুব প্রয়োজন। নিজে বিলেতে কত বক্তৃতা করেছেন তার হিসেব নেই। এক জায়গায় বলেই ফেলেছিলেন প্রায় 3-3.5 মানুষকে তিনি দীক্ষা দিয়েছেন। এবং যখন তিনি ক্লাস নিতেন এত ভিড় হতো, যেসব বর্ণনা পাওয়া যায়, প্রথমে সানডে ক্লাস শুরু হলো ইংল্যান্ডে, সেখানে এত ভিড় হতে লাগলো যে মানুষ সিঁড়িতে অবধি বসে রয়েছে। এবং স্বামীজিকে এক বক্তৃতা 2 বার দিতে হতো, কারণ সকালবেলায় বক্তৃতাগুলো মহিলারা আসতেন, তারা অধিকাংশই গৃহবধূ, আবার সেই বক্তৃতায় সন্ধ্যেবেলা দিতে হতো যখন পুরুষরা এসে শুনবেন। কি অমানসিক পরিশ্রম করেছেন ভদ্রলোক শুধুমাত্র ভারতবর্ষের কথা তাদের কানে পৌঁছানোর জন্যে, ভারতবর্ষের কথা তাদের বলবার জন্যে, যাতে তাদের জীবনটা অনেক মসৃণ হয়। এই যে আমি সবসময় মনে করি যে স্বামীজি যদি সন্ন্যাসী না হতেন, সেটা অনেকে আমাকে বলে আমি কাগজে চাকরি করি বলে,
তাহলে স্বামীজি একজন সফল সাংবাদিক হতে পারতেন। স্বামীজির যে ভাষা, স্বামীজির যে বর্ণনা একেবারে রিপোর্টার্স ল্যাঙ্গুয়েজ, রিপোর্টারদের ভাষা একদম সোজা শহর ডাইরেক্ট হয়। স্বামীজি সেই ডাইরেক্ট ভাষায় কথা বলতে পারতেন এবং এইখানে যে কথাগুলি বলেছেন স্বামীজি, এটি সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা। সাংবাদিকদের সম্বন্ধে এই কথা এখনও এটি আমার কাজে লাগে এবং ধ্রুব সত্য বলে মনে হয়। পুনশ্চ সংবাদপত্রের রিপোর্ট সম্বন্ধে বক্তব্যেই খুব সাবধানে তাদের কথা গ্রহণ করতে হবে, কারণ যদি কোনো রিপোর্টারকে দেখা সাক্ষাৎ করিতে না দেওয়া হয় তবে সে গিয়ে যা তা কতগুলো কল্পিত বাজে কথা লিখে ছাপিয়ে দেয়। সেই জন্যই তো তোমার বাল্টিমোরের সংক্রান্ত বাজে খবরগুলো পেয়েছো। লোকগুলো কি করে ওইসব লেখবার উপাদান পেল তা আমি নিজেই জানি না। আমেরিকার কাগজগুলো কোনো ব্যক্তির সম্বন্ধে যা খুশি তাই লেখে, বক্তৃতার রিপোর্টগুলো 12 আনা বাজে কথায় ভরা। রিপোর্টাররা নিজেদের কল্পনা থেকে অনেক জিনিস পূরণ করে দেয়। আমেরিকার কাগজ থেকে কিছু তুলে ছাপাবার আগে খুব সাবধান। কতখানি মন দিয়ে কাগজ পড়তেন, না হলে এ কথা বলা সম্ভব নয়। বার্ট্রান্ড রাসেল বলেছিলেন ম্যানচেস্টার গার্ডিয়ানের শতবর্ষে যে ইফ ইউ ওয়ান্ট টু ইনসাল্ট এ জার্নালিস্ট কল হিম আ স্কলার। কেন বলেছিলেন? এই কারণে, যদি রিপোর্টারদের সঙ্গে দেখা করতে না দেওয়া হয় তাহলে তারা ফিরে গিয়ে এবং নিজেরা একটা আজগুবি খবর ছাপিয়ে ফেলে। এর বহু আমি এতদিন যেহেতু চাকরি করছি, রিপোর্টারের চাকরি বহুবার দেখেছি। একজন মন্ত্রী ছিলেন, তার নাম কানাইলাল ভট্টাচার্য। তিনি ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন প্রথম লেফট ফ্রন্ট গভর্নমেন্টে। তো তিনি সবাইকে বলতেন, দেখো, এক পেয়ালা চা খাইয়ে যদি মনটাকে ঠান্ডা করা যায় তাহলে আমি কেন এক পেয়ালা চা খাইয়ে ওদের বিদায় করব না। তিনি কখনও সাংবাদিকদের সঙ্গে ঝামেলায় যেতেন না, অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন এবং তিনি সকলকে সঙ্গে হেসে এক কাপ চা খাইয়ে বিদায় করে দিতেন। কারণ না করলে তারা গিয়ে কী লেখা লিখবে ভগবান জানে। আমি একটি কথা না বলে স্বীকার করতে পারছি স্বামীজি কতখানি সত্যি সেটা বলার জন্যে। এটি বিখ্যাত বাংলা কাগজের এক সাংবাদিক, তাঁর জ্যোতিবাবুর সঙ্গে ইলেকশন কাভারেজে যাওয়ার কথা ছিল। তো জ্যোতিবাবু হেলিকপ্টারে থেকে উঠতে দেননি। তো পরের দিন ঢাউস করে বেরিয়ে গেল জ্যোতিবাবু হেলিকপ্টারে কী করছেন, কী দেখছেন, কী বলছেন, কখন ঘুমাচ্ছেন ইত্যাদি। পরের দিন জ্যোতিবাবু থেকে ডেকে পাঠিয়েছিলেন। ডেকে পাঠিয়ে যখন সে সাংবাদিক যান, জ্যোতিবাবু ঘরের মধ্যে একবার টেবিলের তলা দেখছেন, চেয়ারের তলা দেখছেন। সাংবাদিক জিজ্ঞেস, কী দেখছেন স্যার? আমি দেখছিলাম যে আপনি কোথায় লুকিয়েছিলেন। তো এই যে আপনার তো হেলিকপ্টারে আমি খুঁজে পাইনি। কিন্তু সেই সাংবাদিকটি এতই নির্লজ্জ, তিনি হ্যাঁ হ্যাঁ করে হেসে সবাইকে বলছিলেন। আমরা কেউ হলে আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যেত, কিন্তু তিনি মনে করেছেন তিনি একদিনের জন্য বেঁচে থাকবেন। এমন মিথ্যে কথা লিখেছিলেন, জ্যোতিবাবু অবাক হয়ে গেছেন সেই মিথ্যে কথা পড়ে। তাই স্বামীজি বলছেন যে খুব সাবধান, খবর ছাপাবার আগে, আমেরিকার খবর ছাপাবার আগে খুব সাবধানে তুলে ছাপাবে। আবার আরেকটি কথাও লিখছেন, আমাকে বাজে খবরের কাগজ আর পাঠিও না, ও দেখলেই আমার গা আঁতকে ওঠে। আমাকে নীরবে ধীরভাবে কাজ করতে দাও। প্রভু আমার সঙ্গে সর্বদা রয়েছেন। যদি ইচ্ছা হয় তো সম্পূর্ণ অকপট, সম্পূর্ণ নিঃস্বার্থ, সর্বোপরি সম্পূর্ণ পবিত্র আমাকে অনুসরণ করো। আমার আশীর্বাদ তোমাদের ওপর রয়েছে। এই যে কাগজ পাঠিও না, কাগজের ক্লিপিং পাঠিও না, কেন স্বামীজি বলছেন? কারণ 1895 সালে আমেরিকানদের একটি অংশ স্বামীজির বিরুদ্ধে চলে গেছে। প্রতাপ মজুমদার তাদের ইন্ধন জুগিয়েছেন এবং তারা নানাভাবে সমালোচনা করছেন স্বামীজিকে এবং বলছেন যে দেখো, স্বামীজি কিন্তু কিছু নন। এই যে স্বামীজির জনপ্রিয়তা দেখছো, এর 90% হচ্ছে মহিলা। আমরা কথায় কথায় বলি না যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খুব এডুকেটেড, নারী স্বাধীনতা রয়েছে, আর আমাদের জগৎটা কিচ্ছু না। স্বামী যখন দ্বিতীয়বার বিদেশে যাচ্ছেন তখন ইংল্যান্ডের কাগজগুলো লিখেছিল যে তোমরা যতই লোকটিকে পণ্ডিত বলো, আসলে কিন্তু উনি হচ্ছেন মহিলাদের ড্রয়িং রুমের একজন বিরাট বক্তা। এইভাবে মেয়েদের খাটো করেছেন তারা, কারণ স্বামীজিকে তারা ভয় পেয়েছেন। স্বামীজি মাছ মাংস খাচ্ছেন, কোনো প্রফেট মাছ মাংস খান না। তিনি এক জায়গায় লিখছেন যেন যীশুখ্রিস্ট নিরামিষ খেতেন, যেন হজরত মোহাম্মদ নিরামিষ খেতেন। আবার লিখছেন যে প্রফেটের কখনো ডায়াবেটিস হয় না। এই যে ডায়াবেটিস হয়ে যিনি প্রফেট নন। অতীতে প্রফেটদের কী অসুখ হয়েছে কেউ জানে না। কেউ বলতে পারবে না সেন্ট পলের ডায়াবেটিস হয়েছিল কিনা, সেন্ট পিটারের ডায়াবেটিস হয়েছিল কিনা, কেউ বলতে পারবে না হজরত মোহাম্মদের কোলেস্টেরল বেশি ছিল কিনা। কিন্তু তারা লিখছেন আর কি যে প্রফেট, তাকে এসব হতে পারে না। এই জন্য স্বামীজি বলছেন যে খবরের কাগজ আর আমাকে পাঠিও না, ও দেখলেই আমার গা আঁতকে ওঠে। আরেকটা জিনিসও ছিল, খবরের কাগজ তো প্রিন্টে রাখা যায়।
যদি সেখানে আজগুবি খবর লেখে তাহলে মানুষের ভেতরে রিপারকেশন হয়। স্বামী সেটাকে অ্যাভয়েড করতে চেয়েছিলেন। আমি শুনেছি যখন উত্তম কুমারের প্রথমবার হার্ট অ্যাটাক হয়, তাকে ডক্টর যোগেশ ব্যানার্জি বলেছিলেন যে আপনি একদম স্টেটসম্যান খবরের কাগজটা পড়বেন না, কারণ ওখানে আপনার যে সমালোচনা হয় সেটা পড়লে আপনার উত্তেজনা বাড়বে এবং সেটা হার্টের পক্ষে ভালো নয়। স্বামীজি কিন্তু সেই কারণেও অ্যাভয়েড করে গিয়েছিলেন। স্বামীজি দেখতেন যে এইসব খবর তো রিজয়েন্ডারও দিতে পারবেন না, বেকার পড়ে মনটা খারাপ করার কিছু নেই। যে কারণে বলছেন হরমোহন গিয়েছিল, কেউ বললো অমুক আপনার সমালোচনা করলো, খুব ভালো কথা, কিন্তু আমার হয়ে তাকে ওকালতি করতে কে বলেছে? এই যে বলছেন স্বামীজি, কারণটা কি? স্বামীজি সমালোচনার মধ্যে যেতে চাইছিলেন না। স্বামীজি শিকাগো ধর্ম মহাসভার পর বেশ বুঝে গিয়েছিলেন যে তাঁর কথা জগতে চলবে। অতএব কে কী সমালোচনা করলো, কে কী আড়ালে বলল, কোন খবরের কাগজ কী লিখলো, সেই বিষয়ে তিনি একেবারে উদাসীন ছিলেন এবং সেটাকে সর্বদা এড়িয়ে যেতে বলতেন। আর আমাদের এখানে তো আমরা নেগেটিভ থটস নিয়ে থাকি, ফলে অমুক কাগজে আপনার অমুকটা লিখেছে, জানেন তো? আপনারা তো জানেন স্বামীজি দ্বিতীয়বার বিদেশে গেছেন। একজন ভদ্রলোক ভদ্রমহিলা, তারা নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারা এসে স্বামীজিকে বলছেন, জানেন আপনার সম্বন্ধে এত সমালোচনা হচ্ছে, কান পাতে যাচ্ছে না। মিসেস ব্লজেট তাদের বলছেন যে আজকে স্বামীজির খুব মেজাজ ভালো আছেন, চান করেছেন, চুলটা খোলা, এখনও চুলটা আঁচড়াননি, স্বামীজি ব্রেকফাস্ট খেতে আসছেন, তোমরা এইসব কথা স্বামীজিকে বলো না। কিন্তু তারা বলেই যেতে লাগলেন। তখন স্বামীজি নিজের সম্বন্ধে কথা বলেছিলেন, সাংঘাতিক সে মন্তব্য, "You see what I am has been written on my forehead. If you can read it, blessed you are. If you cannot, sorrow is yours." বলছেন আমি যে আমার কপালে লেখা আছে, তোমরা যদি পারো তাহলে সেটাকে, সেই কপালের ললাট লিখনকে পড়বার চেষ্টা করো। যদি পারো তাহলে তোমরা সুখী, যদি না পারো দুর্ভাগ্য তোমাদের। এই যে স্বামীজি বারবার বলছেন, এইগুলো কিন্তু আমাদের অনুসরণ করতে হবে। যে স্বামীজি ওখানে একা রয়েছেন, কোনো সাপোর্টে কেউ নেই, সেই অবস্থায় আমাদের দেশীয় মানুষেরা, প্রতাপচন্দ্র মজুমদার, এরা যে কী সমালোচনা স্বামীজির করেছিলেন সেটা কল্পনা করা যায় না। তারা ভুবনেশ্বরী দেবীকেও টেনে নিয়ে এসেছিলেন স্বামীজিকে সমালোচনা করবার জন্যে। স্বামীজি তাই দুঃখ করে একটা চিঠিতে লিখেছেন যে গতবার মজুমদারের সময়, এবার আমার সময়, তো অত হিংসে করা কেন বাপু? খুব ক্যাজুয়ালি লিখছেন, কিন্তু কত দুঃখে লিখেছিলেন সেটা আমাদের ভেবে দেখতে হয়। তো বাল্টিমোর সংক্রান্ত বাজে খবরগুলো পেয়েছো, লোকগুলো কী করে ওই সব লিখবার উপাদান পেলে আমি তা নিজেই জানি না। আমেরিকার কাগজগুলো কোনো ব্যক্তির সম্বন্ধে যা খুশি তাই লেখে। আসলে আমেরিকানরা তো খুব ইমোশনাল, সামান্য খবর পেয়েই বাকিটা লিখে ফেলতো তখনকার দিনে, এখনও তাই লেখে। আমরা মনে করি ভারতবর্ষের খবরের কাগজ বায়াস। যদি ওয়াশিংটন পোস্ট আর নিউ ইয়র্ক টাইমস পড়া যায় প্রতিদিন, দেখা যাবে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি খবর দিচ্ছে। যে যেটায় যায় সেটাই অনুসরণ করে, যে যেটায় মতে বিশ্বাস করে বা রাজনৈতিক মতে বিশ্বাস করে সেদিকেই সেই খবরের কাগজ ঢলে পড়ে। স্বামীজির ক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল। তাই তিনি বলছেন যে খুব সাবধানে খবরগুলো ছাপাবে, একদম আমেরিকার কাগজ থেকে কিছু তুলবে ছাপবার আগে খুব সাবধান। কিন্তু স্বামীজির খবরের কাগজ সম্বন্ধে অত্যন্ত পরিষ্কার ধারণা ছিল। দেখবেন উদ্বোধন পত্রিকার কেমন বিজ্ঞাপন যাবে তিনি সেটা নিজে ঠিক করতেন। তার আগে যখন প্রবুদ্ধ ভারত বেরুচ্ছে, কার ভাষা কেমন সে বিষয়ে তিনি লিখছেন। তিনি স্বামী অভেদানন্দজিকে বলছেন, চিঠিতে লিখছেন যে কালীর ভাষা বড় খটোমটো। আলাসিংহা পেরুমলকে বলছেন তুমি আরও সোজা ইংরেজি লিখতে শেখো। মানে খবরের কাগজের ভাষা যে মুচমুচে হতে হবে, কারণ খবরের কাগজের মাধ্যমে বহু মানুষকে পৌঁছাতে হবে। খবরের কাগজই হোক বা ম্যাগাজিনই হোক, সেদিকে স্বামীজির খুব নজর ছিল। বাংলা ভাষার প্রবন্ধে স্বামীজি অনবদ্য একটি মন্তব্য করেছিলেন যে ভাষা যখন বেঁচে থাকে তখন জ্যান্ত ভাষা কথা কয়, মরে গেলে মরা ভাষা কথা কয়, তখন তার রাশিকৃত ফুলচন্দন দিয়ে পচা গলা ভাবটাকে ঢেকে রাখবার চেষ্টা করা হয়। বলেছিলেন ভাষা ইস্পাতের মতন এবং ভাবের বাহক হচ্ছে সেই ভাষা। ফলে স্বামীজি যখনই কোনো কথা বলেছেন ভাষা সম্বন্ধে, সেটা একেবারে খুব মডার্ন ল্যাঙ্গুয়েজে স্বামীজি বিশ্বাস করতেন এবং নিয়ে চলিত ভাষায় লেখা শুরু করেছিলেন। কিন্তু খুব পার্টিকুলার হতে বলেছিলেন, যখন তুমি কাগজ থেকে লিফট করবে সেটাকে আমরা যারা খবরের কাগজের ভাষায় বলি যে কনফার্ম না করে কখনো লিফট করা যাবে না। কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমেরিকার কাগজই প্রথম স্বামীজির শিকাগোর সাফল্যর কথা লেখে সেটা কলকাতায় এসে পৌঁছয় এবং সেই যে লেখা তার মধ্যে বিশ্বনাথ দত্তের নামটা ছিল। এই কলকাতায় কেউ জানতেনই না যে বিবেকানন্দই হচ্ছেন, এই বিবেকানন্দই তাঁদের বিবেকানন্দ। যে খবরটা স্টেটসম্যান তুলেছিল একটি আমেরিকান কাগজ থেকে, সেখানে বলা হয়েছিল স্বামী বিবেকানন্দ, হু ফ্রম অল অ্যাকাউন্টস
appears to have created a profound sensation by his appearance and addresses at the World's Parliament of Religion, Chicago, USA, is believed to be a Bengali graduate of the Calcutta University. Narendranath Datta by name, who became a disciple of Venerable Paramahansa Ramakrishna of Dakshineshwar and left home some years back. Narendranath Datta, we believe, is the son of a late attorney of the Calcutta High Court. এই শেষ লাইনটি থেকেই মহেন্দ্রনাথের মনে হয় যে ইনি তার দাদা, এবং গিরিশচন্দ্র বুঝতে পারেন যে তাদেরই প্রিয় নরেন শিকাগোয় বিখ্যাত হয়েছে। ওই নরেন্দ্রনাথ উই বিলিভ ইজ দি সান অফ এ লেট অ্যাটর্নি অফ দি ক্যালকাটা হাইকোর্ট। সংবাদপত্রের ভাষায় এটা এই শেষ লাইনটা লেখা উচিত হয়নি, কারণ তারা নিজেরা নিঃসন্দেহ হতে পারেননি যে নরেন্দ্রনাথ দত্তর বাবার নাম কি এবং তিনি সত্যি অ্যাটর্নি কিনা। তাই বলছেন নরেন্দ্রনাথ উই বিলিভ ইজ দ্য সান অফ এ লেট অ্যাটর্নি অফ দি ক্যালকাটা হাইকোর্ট। ফলে আমেরিকান কাগজও স্বামীজির কথা বলেছিল, তারা ভালোভাবে কথা বলেছিল। আমেরিকান কাগজে সবসময় স্বামীজির গালাগালি দিয়েছিল তাও নয়, তারাই লিখেছিল ইট ওয়াজ হিউম্যান এলোকোয়েন্স দ্যাট ইজ হাইয়েস্ট পিচ, মানব ভাষণের এই হচ্ছে সর্বোচ্চ শিখর। তারাই স্বামীজিকে বিখ্যাত হওয়ার আগে লিখেছিল যে ভারতবর্ষ থেকে একজন সন্ন্যাসী এসেছেন, তার নাম ভীরুকানন্দ, নামটাও লিখতে পারছে না। সেই ভীরুকানন্দর কাজ হচ্ছে গিয়ে ভারতবর্ষের কথা বিদেশে শোনানো এবং এখান থেকে উপার্জন করে নিয়ে যারা গরিব মানুষ রয়েছেন সেই গরিব মানুষদের মধ্যে অর্থনৈতিকভাবে তাদের সবল করার চেষ্টা করা। ডক্টর বারোজ বা ওই ধরনের অন্য কোনো লোকেদের সঙ্গে এই পর্যন্ত জেনে রাখো ওদের সঙ্গে আমার কোনো সংস্রব নেই। বাল্টিমোরের ঘটনা নিয়ে যে বাজে গুজব রটেছিল সে সম্বন্ধে বক্তব্যই, যেখানে এখন আমার অনেক ভালো ভালো বন্ধু আছেন, সেখানে আমার এখন অনেক ভালো ভালো বন্ধু আছেন এবং বরাবরই সেখানে আরও অধিক সংখ্যক বন্ধু পাবো। আমি এক মুহূর্ত অলসভাবে কাটাচ্ছি না। এদেশের দুটি প্রধান কেন্দ্র বোস্টন ও নিউ ইয়র্কের মধ্যে দৌড়ে বেড়াচ্ছি। এর মধ্যে বোস্টনকে মস্তিষ্ক ও নিউ ইয়র্কে টাকার থলি বলা যেতে পারে। এই উভয় স্থানেই আমার কাজ আশাতীতভাবে সফল হয়েছে। যদি সংবাদ প্রেরকগণ তোমাদের নিকট ওই সম্বন্ধে কিছু না পাঠিয়ে থাকে তাতে আমার কিছু দোষ নেই। যাই হোক বৎসগণ, আমি এই খবরের কাগজের হুজুগে বিরক্ত হয়ে গেছি, আর যে আমি তোমাদের নিকট ওগুলো পাঠাবো সে আশা করো না। কাজ আরম্ভ করবার জন্য একটু হুজুগের দরকার ছিল, এখন যথেষ্ট হয়েছে। এই যে দু জায়গায় স্বামীজি কাজ করছেন, বলছেন বোস্টন হচ্ছে মস্তিষ্ক এবং আমেরিকা হচ্ছে টাকার, নিউ ইয়র্ক হচ্ছে টাকার থলি, এবং আমি এই দুটোর মধ্যে ছুটে বেড়াচ্ছি। তখন মনে রাখতে হবে এখনকার আমেরিকা কিন্তু নয়, তখন যোগাযোগ ব্যবস্থাও কিন্তু এত উন্নত নয়। একটি 30-31 বছরের ছেলে তিনি ছুটে বেড়াচ্ছেন এবং তিনি কী করে উপার্জন করতেন। আমি একজন স্বামীজিকে সেদিন বলছিলাম, আমরা তো কথা বললে স্বামীজি নিয়ে কথা বলি, যা স্বামীজির জীবনটা কাটতো কী করে, কে সকালে বাজার করতে যেত। ইংল্যান্ডে না তো বোঝা গেল মহেন্দ্রনাথ আছেন, শারদানন্দজি আছেন, পরে অবেদানন্দজি গেছেন, ঠিক আছে, বাজার করার লোক ইটি স্টাডি এসছেন। আমেরিকায় বাজারটা কে করতো? স্বামীজির সুখ দুঃখ হলে তার কথা কে শুনতো? নিশ্চয়ই কেউ শুনতো। স্বামীজির জামা কাপড় যে কিনতেন তখন কি নিজেই কিনতে যেতেন না সাথে কেউ যেত? এইগুলো বারবার মনে হয়, কারণ লোকটি তো সম্পূর্ণ একা। এখন আমরা যখন সন্ন্যাসীদের দেখি তারা একটা বড় প্রতিষ্ঠানের প্রতিনিধি, আর তখন তো তিনি প্রতিষ্ঠানটিই তৈরি করেননি। প্রতিষ্ঠানেরও 3 বছর আগে কত যন্ত্রণার মধ্যে, কত কষ্টের মধ্যে 11ই জানুয়ারি নিউ ইয়র্ক থেকে লিখছেন। 11ই জানুয়ারি নিউ ইয়র্কের শীতটা বলুন তো, কল্পনা করা যায় না। শিকাগো থেকে লিখছেন 11ই জানুয়ারি, শিকাগোর ঠান্ডা তখন। এখনই এত পোশাক আশাক পরেও ঘরে একদম হিটারের ব্যবস্থা থেকেও মানুষ বাইরে বেরোতে ভয় পায় এত ঠান্ডা বলে, আর তখনকার কিছু ব্যবস্থাই নেই। তা সত্ত্বেও এই লোকটি লড়াই করে গেছেন। এই লোকটি মানুষকে শেখাতে চেয়েছেন ভারতবর্ষের দর্শনের কথা, এবং তাই জন্য তিনি বলছেন যে বোস্টনকে মস্তিষ্ক ও নিউ ইয়র্কে টাকার থলি বলা যেতে পারে। এইভাবে তিনি কাজ করে চলেছেন এবং বলছেন আমার কোনো অলসভাবে কাটাচ্ছি না। এই দুটি প্রধান, আমি এক মুহূর্ত অলসভাবে কাটাচ্ছি। এটা কেন লিখলেন স্বামীজি? কারণ ভারতবর্ষ থেকে তার মনে হয়েছিল যে বেশ কিছু মানুষ তার সাফল্যর পর মনে করছে যে তিনি মৌজ মারতে আমেরিকায় বসে আছেন। তাই বলছেন আমি অলসভাবে কাটাচ্ছি না। যখন দ্বিতীয়বার বিদেশে গেছেন, স্বামী ত্রিগুণাতীতানন্দজির উদ্বোধন তখন প্রতিষ্ঠিত হয়েছে। স্বামীজি লিখছেন আমি হাঁটতে হাঁটতে, ছুটতে ছুটতে, হাঁপাতে হাঁপাতে তোমার উদ্বোধনের জন্য লিখছি। এক মুহূর্ত তার বসে থাকার কোনো সময় নেই, সব সময় তিনি ছুটে চলেছেন, সব সময় বক্তৃতা করছেন। এবং এই বক্তৃতাগুলো তো আমরা পাই না, কারণ তখন তো গুডউইনের সঙ্গে পরিচয় হয়নি। আমেরিকা যে বক্তৃতাগুলো দিয়েছিলেন শিকাগোর পরে, যেটা
থাউজেন্ড আইল্যান্ড পার্কে মিস ওয়ার্ল্ডও কিছুটা লিখেছেন, যেটা ইন্সপায়ার টক্স হিসেবে পাওয়া যায়। এছাড়াও তো স্বামীজি অসংখ্য বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতাগুলো কী বলেছিলেন না বলেছিলেন, কেমনভাবে মানুষ সেটাকে নিয়েছেন আমরা জানতেই পারি না, এবং স্বামীজিও সে বিষয়ে কিছু বলে গেলেন না। স্বামীজির শিকাগোর 6টা বিজ্ঞানের উপর বক্তৃতাই আমরা পাই না, কিন্তু এইটা বুঝি, এই মানুষটি ক্লান্তি কাকে বলে জানতো না। গুডউইন যখন মারা যান, তার মাকে স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন ক্লান্তি কাকে বলে সে জানতো না। নিজেও তাই ছিলেন, ক্লান্তি কাকে বলে। এই কাজ আমার 20 বছরের আয়ু হরণ করে নিয়েছে। এই যে কথাটা স্বামীজি বলেছিলেন, এটি অত্যন্ত দামি কথা। কি অসম্ভব পরিশ্রম করেছেন পৃথিবীর মানুষকে সুন্দরতর করার জন্যে, সুন্দরতর জীবনের কথা বলার জন্যে। এবং সেইখানে যখন যখন তিনি দেখেছেন যে তার বিরুদ্ধ শক্তিরা আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে, তখনই সেই বিরুদ্ধ শক্তির থেকে তিনি সমালোচনা না করে সরে এসছেন। যদি স্বামীজি সমালোচনা করতেন, তুমুল ভাষায় গালাগালি দিতেন, তাহলে নিজেও সমালোচিত হতেন এই জন্য যে তোমার তো কাজ, তার মানে তুমি এই যে লোককে বলো যে আমি খুব পেশেন্স রয়েছে আমার, আমি ধীর স্থিরভাবে শুনতে পারি, তুমি তো শুনতে পাচ্ছ না, তুমি একটু উত্তেজিত হয়ে পড়ছো। তাই বলছেন কারুর সঙ্গে কোনো ঝগড়া বিবাদে যাবে না। এই ঝগড়া বিবাদে যাবে না যাওয়ার কথা স্বামীজি বলছেন, তার প্রধান কারণ হচ্ছে তাকে আমেরিকায় সবসময় ইমেজটা মেনটেন করতে হয়েছে, এবং সেই ইমেজটা হচ্ছে সোশ্যাল ইমেজ। তিনি ঘরের মধ্যে কী করছেন সেটা অন্য কথা। একটি চিঠিতে লিখছেন তিনি গুরু ভাইদের, আমরা এখন পাবলিক ম্যান, সাবধানে কথা কইও। কেন সাবধান করে দিচ্ছেন? কারণ পাবলিক ম্যান হয়ে গেছেন তো মানুষের, তিনি এখন বিখ্যাত ব্যক্তি হয়ে গেছেন। ফলে তার আচরণ কী হচ্ছে, সিসিটিভি সবসময় স্বামীজিকে দেখছে। সেইখানে যদি কোনো লুজ টক করেন, কোনো রকম সমালোচনা বেশি করেন, তাহলে ওখানে আমেরিকার খবরের কাগজ আছড়ে পড়বে স্বামীজির ওপর। তাই জন্য বলছেন জিজিকে যে শুধু কাজ করে যাও, আর কিছুর দিকে তাকিও না। আমিও এখানে অলসভাবে বসে নেই, শুধু কাজ করে যাচ্ছি, শুধু পরিশ্রম করে চলেছি। এই যে বিবেকানন্দ, এই বিবেকানন্দই ভারতবর্ষে নতুন প্রাণের জোয়ার এনেছিলেন। যে কাজ যদি করতে হয় তাহলে একটি মানুষের সব কিছু চলে যায়। শ্রীরামকৃষ্ণ যেদিন স্বামীজি নির্বিকল্প সমাধি চাইলেন, সে সমাধিতে তাকে সব দেখানোর পরে বলেছিলেন, যা চেয়েছিলি দেখিয়ে দিলাম, এখন চাবি বন্ধ করে দিলাম, তুই শুধু কাজ করে যা, সময় মতো আমি দরজাটা খুলে দেবো। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী যখন ঢাকা থেকে ফিরে আসেন, তখন স্বামীজিকে তিনি বলেছিলেন যে আপনি একটু বিশ্রাম নেন না কেন? তখন স্বামীজি বলেছিলেন, তিনি যাকে মা কালী বলতেন, এই শরীরের মধ্যে ঢুকে গেছে, একে স্থির হয়ে বসতে দেয় না, সারাদিন কাজ করিয়ে নিয়ে বেড়ায়। মা কালী তো অনন্তের প্রতীক। শ্রীরামকৃষ্ণ সে অনন্তের প্রতীকের পুজো করেছিলেন। সেই প্রতীকে, সেই মা কালীতে ক্লান্তির কোনো জায়গা নেই। শ্রী ভগবান যখন গীতায় বলছেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, আমরা সেটা বলেই থেমে যাই, আমরা পরের শ্লোকটা বলি না। পরের শ্লোকটা আরও গুরুত্বপূর্ণ, মা কর্মফল হেতুর্ভূ মাতে সঙ্গস্থ কর্মণি। এই যে কাজ করব না, এটা যেন তোমার মধ্যে কখনো না আসে। স্বামীজি দেখেছিলেন সাহেবরা নিরলস কাজ করছে, যে কাজ নিজের উন্নতির জন্যে। স্বামীজি সেই কাজের মোড়টা ঘুরিয়ে দিলেন, বললেন কাজ মানে বহুজন হিতায় বহুজন সুখায়। কাজ মানে আরেকটি মানুষকে আরও উন্নত স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। কাজ মানে নিজেকে মিলিয়ে মিশিয়ে অপরকে একটু যাতে স্বস্তি দেওয়া যায় সেই ব্যবস্থা করা। তাই চলে যাওয়ার আগে শিষ্যকে বলছেন, যখন মানুষের কষ্ট দেখি মনে হয় রেখে দে ঘণ্টা নাড়া, শাক বাজানো, এদের জন্য কিছু করি। এই যে নিরলস পরিশ্রম করে যাওয়া, এইটি হচ্ছেন বিবেকানন্দ। তার চিঠির মধ্যে, তার বক্তৃতার মধ্যে, তার কথার মধ্যে, তার জীবনচর্যার মধ্যে তিনি এমনভাবে কাজকে নিয়ে এসেছিলেন, এমনভাবে নিরলস সাধনাকে নিয়ে এসেছিলেন যে তিনি এখনও আমাদের অনুপ্রেরণা দেন। এবং যখন যখন মানুষ কাজ করছে, শুধু রামকৃষ্ণ মিশন নয়, ভারতবর্ষে বহু প্রতিষ্ঠান স্বামীজির নামে নানাভাবে কাজ করে চলেছে। কেউ সেবা কাজ করছেন, কেউ পড়াচ্ছেন, কেউ অন্যান্য কাজ করছেন, কিন্তু মাথায় বিবেকানন্দ। একটি কথা বলে আমি শেষ করে দিই, যদি ঋষিকেশে যান দেখবেন ডিভাইন লাইফ সোসাইটি বলে একটি বড় প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী শিবানন্দজি। তিনি শ্রীলঙ্কার মানুষ ছিলেন এবং পেশায় ডাক্তার ছিলেন। রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী ছিলেন, তার নাম স্বামী দয়ানন্দ। তিনি স্বামী শিবানন্দের কাছে দীক্ষা নিয়েছিলেন। পরের যিনি দয়ানন্দ, যিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, তিনি নন।
এই দয়ানন্দজি যখন শিবানন্দজি মারা যান এত মানসিকভাবে দুঃখ পান যে তিনি ঘুরে বেড়াতে থাকেন বিভিন্ন জায়গায়, কখনো সার্কাস কোম্পানির তিনি ক্যাশিয়ার হন, কখনো মুটেগিরি করেন, কখনো কুলিগিরি করেন, কখনো আবার সার্কাসের ম্যানেজার হন, এইভাবে তার দিন কাটছিল। ঋষিকেশে এসে শোনেন যে স্বামী শিবানন্দ একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের সেবা কাজ হবে। তখন তিনি শিবানন্দজিকে বলেন যে আমার যে গুরু তার নাম আর আপনার নাম এক, অতএব আমি এখানে আপনার জন্য কাজ করব। এবং তিনি যে বিরাট কাজ ডিভাইন ল্যাব সোসাইটি করে, বিশেষ করে কুষ্ঠদের মধ্যে এই কাজ শুরু করেছিলেন স্বামী দয়ানন্দজি। শুরু হয়েছিল রামকৃষ্ণ মিশন থেকে, এবং অখণ্ডানন্দজি বলুন, শিবানন্দজি বলুন, এরা সকলেই স্বামীজির কাজে বাইরে চলে গিয়েছিলেন এবং নিরলস পরিশ্রম করেন, মানুষের সেবা করে তারা দিন যাপন করতে থাকেন। আমি একটি চিঠিতে পড়েছিলাম স্বামী অখণ্ডানন্দজিকে লেখা, স্বামীজি তিনি তখন রাজপুতানায় কাজ করছেন, বলছেন যে যদি মাংস ছাড়লে এরা তোমাকে গ্রহণ করে, মাংসরা ছেড়ে দেবে। শুধু মাংস ছাড়া নয়, এমন কোনো কাজ নেই যাতে মানুষের উপকার আমরা করতে পারি না, সবসময় মনে রাখবে। তারপর লিখছে, পড়েছ পিতৃদেব ভব মাতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব, দরিদ্র মূর্খ অজ্ঞান কাতর এরাই তোমার দেবতা হন, এদের সেবাই পরম ধর্ম জানবে। এই যে দরিদ্রদের সেবা করা, দরিদ্র নরনারায়ণের সেবা করা, সেই কাজে তিনি গুরু ভাইদের উদ্বুদ্ধ করেছিলেন তার শিষ্যদের। আমরা যদি স্বামী বিমলানন্দ, স্বামী বিরজানন্দ, স্বামী শুদ্ধানন্দ, স্বামী প্রকাশানন্দ, স্বামী স্বরূপানন্দ, স্বামী বোধানন্দ এদের জীবন পড়ে আমরা আলোচনা করেছি বাকচক্রে, একেবারে ধরে ধরে প্রত্যেককে, তাদের প্রত্যেকেরই দিব্য জীবন কাজের মধ্যে দিয়ে, সেবার মধ্যে দিয়ে তারা নিজেকে উৎসর্গ করেছিলেন। বিনিময়ে তারা কিছুই পাননি। রামকৃষ্ণ মিশনের তখন দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী, সেই দরিদ্র রামকৃষ্ণ মিশনে খেতেও পেতেন না, কিন্তু সেবা কাজে কোনো অভাব হয়নি, তারা সেবা কাজ করে গেছেন। সেটি আমাদের কাছে শিক্ষণীয়। পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করবো। আজকে এই অবধি রইল। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা